আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশ অফিস কর্তৃক পরিচালিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই ভিডিও ক্লাসে সকল অভিভাবক, অভিভাবিকা বিন্দু ও শিক্ষার্থী বিন্দু সহ সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে অভিনন্দন জানাচ্ছি এসএসটিএস এর মহাপরিচালক সহ শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা ও কুশলাদি বিন্দুদেরকে এই দূরশিক্ষণ সময়ে আমাদের শিক্ষা কার্যক্রম সহ ছাত্রছাত্রীদের অগ্রগতির জন্য যে আমাদের স্কুল কার্যক্রম চালু রেখেছেন। তো আজকের এই ক্লাসটি আমি রিভিশন ক্লাস হিসেবে উপস্থাপন করছি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আর পুরো ক্লাসটি জুড়েই রয়েছি আমি জনাব মোহাম্মদ সুলাইমান স্যার, সহকারী শিক্ষক, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামিক কমপ্লেক্স ভোলা। তো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা যে যেখানে যে অবস্থায় আমার ভিডিওটি দেখছো, তোমরা বই খাতা কলম সাথে রাখবে। আর তোমাদের জন্য আজকে উপস্থাপনা করা হচ্ছে বিজ্ঞান বিষয় থেকে একটি পাঠ। আর তো মূল পড়ায় যাওয়ার আগে আমরা এখানে কয়েকটা ছবি দেখাবো। ছবিগুলি লক্ষ্য করে আমরা আমাদের আজকের পাঠ এবং আলোচ্য বিষয়টাকে নির্বাচন করার চেষ্টা করি। প্রথম যে ছবিটা সেটা দেখা যাচ্ছে একটা আগুনে পড়ার ছবি। দ্বিতীয় ছবিটা কেউ একজন পানিতে ডুবে যাচ্ছে। তৃতীয় ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে লোকটি বিদ্যুৎপৃষ্ট অর্থাৎ বিদ্যুতের দ্বারা আক্রান্ত হয়েছে। এবং সর্বশেষ যে ছবিটা, সেই ছবিটা দেখা যাচ্ছে অর্থাৎ সাপে দংশন করছে, সাপে কামড়ে ধরে রেখেছে কোনো এক ব্যক্তিকে। তো এই আলোচনার মধ্যে থেকে এর আগে আমরা আগুনে পড়া এটা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে এখান থেকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই দুইটা বিষয় হচ্ছে যে অধ্যায় 11, যে আমাদের আজকের পাঠের অধ্যায় 11 জীবনের নিরাপত্তা ও প্রাথমিক চিকিৎসার পাঠ 2 থেকে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। আর এখান থেকে আমরা আলোচনা করব পানিতে ডোবা এবং সাপে কাটা, দুইটা বিষয় নিয়ে আজকের যে আলোচনা, সে আলোচনা থেকে পানিতে ডোবা এবং বিদ্যুৎপৃষ্ট হওয়া, এই দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকের আলোচনা থেকে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে পানিতে ডোবা ও বিদ্যুৎপৃষ্টজনিত দুর্ঘটনা সম্পর্কে যেমন তোমরা জানতে পারবে, সাথে পানিতে ডোবা ও বিদ্যুৎপৃষ্ট ব্যক্তিকে কিভাবে উদ্ধার করবে তা তোমরা জানতে পারবে। সাথে পানিতে ডোবা ও বিদ্যুৎপৃষ্ট ব্যক্তির প্রাথমিক চিকিৎসা কিভাবে দিতে হবে তাও তোমরা জানতে পারবে। এবং তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আলোকে বিভিন্ন ধরনের প্রশ্ন এবং উত্তর তোমরা জানতে পারবে। তো সুপ্রিয় সোনামণিরা, চলো আমরা তাহলে শুরু করি আমাদের শিক্ষণফলের আলোকে। আমরা প্রথমেই জানবো পানিতে ডোবা সম্পর্কে। দেখো, পানিতে কেন ডুবে যাচ্ছে, পানিতে ডোবা হচ্ছে এমন একটা দুর্ঘটনা যেটা সাধারণত অসাবধানতার কারণে অথবা কোনো দুর্ঘটনাজনিত কারণে এই ধরনের দুর্ঘটনা আমরা পড়ে থাকি। অসাবধানতা কেমন? অর্থাৎ আমরা যদি পুকুরের পাড় অথবা নদীর পাড়ে অথবা পানির কাছে যদি আমরা খেলাধুলা করি, তো সেক্ষেত্রে আমরা যারা সাঁতার জানি না তারা যদি কোনো কারণে পানিতে পড়ে যাই, এটা অসাবধানতা। আর কোনো কারণে যদি দুর্ঘটনাজনিত কারণে যদি পানিতে ডুবে যায়, যেমন লঞ্চ ডুবা, যেমন এভাবে যদি আমরা পানিতে ডুবার মতো দুর্ঘটনায় আমরা আক্রান্ত হতে পারি। তো এক কথায় হলো অসাবধানতার কারণে অথবা দুর্ঘটনাজনিত কারণে পানিতে ডুবে যে কেউ এই দুর্ঘটনায় পড়তে পারে। তো জানলাম আমরা পানিতে ডুবার দুর্ঘটনা। এখন আসো, পানিতে ডুবতে দেখলে আমরা যদি দেখি কোনো ব্যক্তি পানিতে ডুবে যাচ্ছে, তাহলে আমাদের কি করণীয়, কি আমরা করব? সেটা হচ্ছে যখন আমরা দেখব যে কেউ পানিতে ডুবে যাচ্ছে, তখন আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা সাহায্যের জন্য বড়দের ডাকবো অথবা জরুরি সেবার জন্য কাউকে ডাকবো। এটাই হচ্ছে একজন সচেতন মানুষ হিসেবে আমার কাজ, যে আমি যখন দেখি কেউ পানিতে ডুবে যাচ্ছে বা কেউ পানিতে পড়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রথমে বড়দেরকে ডাকবো অথবা জরুরি সেবার জন্য আমরা কাউকে ডাকবো। এটা হলো আমাদের প্রাথমিক কাজ। প্রাথমিক কাজের পরে এরপরে যদি দেখি যে কেউ পানিতে ডুবে যাচ্ছে, তাহলে এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, যদি দেখি কেউ পানিতে ডুবে যাচ্ছে তাহলে তুমি কি করবে? সেক্ষেত্রে যদি কেউ পানিতে ডুবে যায়, তাহলে তোমার করণীয় হলো কাউকে পানিতে ডুবতে দেখলে প্রথমে আমরা সাহায্যের জন্য বড়দের ডাকবো এবং জরুরি সেবার জন্য কাউকে পাঠাবো। যদি প্রশ্নটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, তাহলে এটার উত্তর হিসেবে তোমরা এটা লিখবে। আবার বলছি, কাউকে পানিতে ডুবতে দেখলে প্রথমে সাহায্যের জন্য বড়দের ডাকবে এবং জরুরি সেবার জন্য কাউকে পাঠাবে। জানলাম। এবার আমরা জানবো পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে যেভাবে উদ্ধার করব, অর্থাৎ কীভাবে তোমরা যখন দেখো যে একজন ব্যক্তি পানিতে ডুবে যাচ্ছে, সেক্ষেত্রে তুমি বড়দের সাহায্যের জন্য ডাকলে কিন্তু বড়দের কাউকে পেলে না, অথবা কোনো উদ্ধারকর্মী ব্যক্তির কাছে খবর দিলে কিন্তু সে এখনও আসলো না, সেক্ষেত্রে তোমার কি করণীয়, অর্থাৎ কীভাবে তুমি তাকে উদ্ধারের চেষ্টা করবে? খেয়াল করো
যদি দেখি কেউ এরকম পানিতে ডুবে যাচ্ছে, প্রথমে হচ্ছে সে যদি সম্ভব হয়, আগেই বলছি সম্ভব হলে এবং নিরাপদ মনে করলে পানিতে ডুবতে থাকা ব্যক্তির হাতের নাগালে লাঠি ধরব। এটা প্রথম কাজ। যদি দেখি ডুবে যাচ্ছে, তাহলে আমার দ্বারা যদি সম্ভব হয় এবং যদি আমি নিজেকে নিরাপদ মনে করি, সেক্ষেত্রে আমি পানিতে ডুবতে থাকা ব্যক্তির কাছে লম্বা একটা লাঠি আমি তার কাছে ধরব। তা না হলে বেঁচে থাকতে পারে এমন কোনো বস্তু, যেমন বড় কাঠের টুকরা অথবা কলা গাছ ইত্যাদি পানিতে ভাসিয়ে দেব, যাতে করে ডুবে থাকা ব্যক্তি সেটি ধরে বেঁচে থাকতে পারে অথবা উঠে আসতে পারে। 2, একা একা সাঁতার কেটে উদ্ধারের চেষ্টা করব না, কারণ এতে আমি নিজেও দুর্ঘটনায় পড়তে পারি। এটা হচ্ছে যদি আমি দেখি কোনো ব্যক্তি পানিতে ডুবে যাচ্ছে, সেক্ষেত্রে আমার করণীয় যেভাবে আমি উদ্ধারের চেষ্টা করব। তাহলে কি করতে হবে? প্রথমও যদি সম্ভব হয় অথবা যদি আমি নিজেকে নিরাপদ মনে করি, তাহলে পানিতে ডুবতে থাকা ব্যক্তির হাতের কাছে, হাতের নাগালে লম্বা লাঠি ধরব এবং সেই লাঠিটা সে ধরলে আমরা তাকে টেনে আস্তে আস্তে কাছে নিয়ে আসব। যদি তা না হয়, তাহলে সে বেঁচে থাকতে পারে এমন কোনো বস্তু, সেখানে বড় কোনো কাঠের টুকরা হতে পারে বা কলা গাছ হতে পারে বা বেঁচে থাকতে পারে এরকম যে কোনো উপাদান হতে পারে, সেটা আমরা ভাসিয়ে তার কাছে ঠেলে দেব, যাতে করে ওইটাকে ধরে সে বেঁচে থাকতে পারে অথবা সে উঠে আসতে পারে। আর কখনোই আমরা একা একা পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করব না, কারণ যদি আমি সাঁতার না জানি, সেক্ষেত্রে আমি তাকে উদ্ধার করতে গেলে আমিও এরকম দুর্ঘটনায় পড়তে পারি। তো জানলাম পানিতে ডুবতে থাকা ব্যক্তিকে কিভাবে উদ্ধার করতে হবে। এখন এখান থেকে যে প্রশ্ন থাকতে পারে তা হচ্ছে, কাউকে পানিতে ডুবতে দেখলে কিভাবে তুমি উদ্ধার করবে, এরকম প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে সেই প্রশ্নের উত্তর হিসেবে তুমি লিখবে, কাউকে পানিতে ডুবতে দেখলে প্রথমে পানিতে ডুবতে থাকা ব্যক্তির হাতের নাগালে লম্বা লাঠি ধরবে অথবা বড় কাঠের টুকরা বা কলা গাছ ভাসিয়ে দেবে, যাতে ওটা ধরে সে উঠে আসতে পারে। উত্তরটা তোমরা এভাবে লিখবে। জানলাম প্রশ্নোত্তর। এবার যে ব্যক্তি পানিতে ডুবে যাচ্ছে, তাকে পানিতে উদ্ধার করার পরে অনেক সময় তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ওই লোকটাকে বাঁচিয়ে তুলতে হলে শ্বাস প্রশ্বাস বন্ধ থাকা ব্যক্তির জন্য আমাদের যা করতে হবে তা হলো, প্রথমত রুগীকে চিৎ করে শুইয়ে দিতে হবে। দেখো, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে, এই যে রুগীকে এরকম চিৎ করে শুইয়ে দিতে হবে অথবা এরকম চিৎ করে শুইয়ে দিতে হবে। রুগীকে চিৎ করে শুইয়ে দিতে হবে এবং স্ক্রিনে যে ছবিটা দেখালাম, এই ছবির মতো করে থুতুনি আলতো করে উপরে তুলে দিতে হবে। এই যে দেখো এরকম, অর্থাৎ এই যে ছবিটাতে দেখাচ্ছে, 2 নম্বর যে ছবিটাতে দেখাচ্ছে, এই যে ছবিটাতে দেখাচ্ছে, এই ছবিটার মতো করে থুতুনিটাকে এরকম উপরের দিকে একটু তুলে ধরতে হবে। 2 নম্বর, রুগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে কয়েকবার ফু দিতে হবে, যতক্ষণ না রুগীর বুক ফুলে ওঠে। তবে মাঝে মধ্যে রুগীকে শ্বাস ছাড়ার চেষ্টা করতে হবে। দেখো, এই যে ছবিটাতে, অর্থাৎ এরকম নাকটাকে টিপে ধরে এরকম মুখের মধ্যে মুখ লাগিয়ে ফু দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত, দেখো এই যে এই ছবিটার মতো করে যতক্ষণ পর্যন্ত বুক ফুলে না ওঠে, এবং মাঝে মধ্যে ফু দিতে হবে এবং তোমার রুগীকে শ্বাস ছাড়ার জন্য সময় দিতে হবে। ফু দেওয়ার পর বুক ফুলে উঠেছে কি না তা লক্ষ্য রাখবে। বুক ফুলে না উঠলে তার মাথার অবস্থান পরিবর্তন করে পুনরায় ফু দিতে হবে। যদি ফুল না ওঠে, তাহলে মাথার অবস্থানটা পরিবর্তন করে, অর্থাৎ হালকাভাবে একটু ধরে ঘুরিয়ে তারপর আবার ওইরকম নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে ফু দিতে হবে। এরপরে দেখো, এই যে স্ক্রিনে এই যে 4 নম্বর ছবিটা দেখা যাচ্ছে, যে বুকের উপরে চাপ দিচ্ছে, ঠিক এরকম করে যে বুকের মাঝখানে অর্থাৎ হাত রেখে 30 বার নিচের দিকে চাপ দিতে হবে। আর খেয়াল রাখতে হবে চাপ প্রয়োগের সময় বুকের উচ্চতা যেন 1/3 দেবে যায় এবং রুগী নিজে নিজে শ্বাস নেওয়া বা ডাক্তার না আসা পর্যন্ত এভাবে ফু দেওয়া এবং বুকে চাপ প্রয়োগ চালিয়ে যেতে হবে। এভাবে করলে রুগীর শ্বাস প্রশ্বাস চালু হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখান থেকে যেই প্রশ্ন থাকতে পারে তা হচ্ছে, পানিতে ডোবা ব্যক্তির শ্বাস প্রশ্বাস চালু করার 2টা উপায় লেখো। পানিতে ডোবা ব্যক্তির শ্বাস প্রশ্বাস চালু করার 2টা উপায়। তো সেক্ষেত্রে এখানে কয়েকটা উপায় রয়েছে, সেখান থেকে 2টা উপায় হলো, 1, রুগীর নাক চেপে ধরে মুখে মুখ লাগিয়ে কয়েকবার ফু দিতে হবে। 2, রুগীর বুকের মাঝখানে চেপে ধরে 30 বার নিচের দিকে চাপ দিতে হবে, যাতে করে বুকের উচ্চতা 1/3 দেবে যায়। ঠিক এভাবে তোমরা অন্য যদি 2টা লেখো তাইলেও হবে, যে কোনো 2টা লিখো সেটাই হবে।
জানলাম রোগীর শ্বাস প্রশ্বাস চালু করার পদ্ধতি। এ পর্যায়ে তোমাদের জন্য একক কাজ রয়েছে, তোমরা খাতা কলম হাতে নাও। এখানে একক কাজের জন্য তোমাদের 4 মিনিট সময় থাকবে। এই 4 মিনিটে 4টা প্রশ্নের উত্তর লিখে তোমরা তোমাদের ক্লাস 4-এর যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে জমা দেবে। আর যারা অন্য প্রতিষ্ঠানে রয়েছে তোমরা তোমাদের বড় ভাই বোন অথবা গৃহশিক্ষক অথবা তোমার আব্বু আম্মুকে দেখাবে। প্রথম প্রশ্ন, কাউকে পানিতে ডুবতে দেখলে প্রথমে তুমি কি করবে? পিছনে আলোচনায় বলা হয়েছে, সেখান থেকে উদ্ধারের চেষ্টা করবে। 2, পানিতে ডুবে থেকে উদ্ধারের জন্য তুমি কিভাবে সহযোগিতা করবে? অর্থাৎ পানিতে ডুবতে থাকা কোনো ব্যক্তিকে উদ্ধারের জন্য কিভাবে সহযোগিতা করবে? পানিতে ডুবে থাকা ব্যক্তির উদ্ধারের পর শ্বাস প্রশ্বাস চালু করার জন্য তুমি কি করবে? এবং পানিতে ডুবা ব্যক্তির শ্বাস প্রশ্বাস চালু হওয়ার পর তোমার করণীয় কি? অর্থাৎ আবার বলছি, কাউকে পানিতে ডুবতে দেখলে প্রথমে তুমি কি করবে? 2 নম্বর প্রশ্ন, পানিতে ডুবন্ত ব্যক্তিকে উদ্ধারের জন্য তুমি কিভাবে সহযোগিতা করবে? 3, পানিতে ডুবা ব্যক্তিকে উদ্ধারের পর শ্বাস প্রশ্বাস চালু করার জন্য কি করবে? এবং যখন শ্বাস প্রশ্বাস চালু হবে তারপর তোমার কি করণীয়? 4টা প্রশ্নের উত্তর 4 মিনিটে লিখো, লিখে গ্রুপে জমা দাও। আশা করি কাজটা শেষ করেছো। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনার পরের অংশে। এবার আমরা জানব বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া সম্পর্কে। অর্থাৎ বিদ্যুৎ পৃষ্ঠ হওয়াটা আসলে কি? এটা হচ্ছে এমন একটা দুর্ঘটনা, মানবদেহের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। শরীরের কোনো অঙ্গ বিদ্যুতের সংস্পর্শে এলে আমরা এই দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। এক্ষেত্রে আমরা যেমন পুড়ে যেতে পারি অথবা হৃদস্পন্দন বন্ধ হয়ে যেয়ে আমরা মারা যেতে পারি। এই ধরনের দুর্ঘটনা হলে সেটাই হলো বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া। তাহলে জানলাম বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া। এখান থেকে প্রশ্ন থাকতে পারে, বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া বলতে কি বোঝায়? তখন তোমরা এই উত্তরটা লিখবে যে মানব শরীরের কোনো অঙ্গ বিদ্যুতের সংস্পর্শে এলে আমরা দুর্ঘটনার সম্মুখীন হতে পারি, পুড়ে যেতে পারি অথবা হৃদস্পন্দন বন্ধ হয়ে মারা যেতে পারি। আর এই ধরনের দুর্ঘটনাকে বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া বলে। ভিডিওটাকে এক্সটেন্ড করে তোমরা উত্তরটা লিখে নেবে। এবার জানলাম বিদ্যুৎ পৃষ্ঠ হওয়াটা আসলে কি। এবার আসো, যখন আমরা বিদ্যুৎ পৃষ্ঠ হব, এই বিদ্যুৎ পৃষ্ঠ হওয়া ব্যক্তিকে আমরা কিভাবে উদ্ধার করব? এক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব বিদ্যুতের উৎস থেকে বিদ্যুৎ পৃষ্ঠ ব্যক্তিকে আলাদা করতে হবে। 2 নম্বর কাজ, মেইন সুইচ বন্ধ করে অথবা বৈদ্যুতিক প্লাগ খুলে ফেলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। তারপরে 3 নম্বর, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব না হলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ ব্যক্তিকে উদ্ধারের বিদ্যুৎ এর উৎস থেকে আলাদা করতে হবে। এ সময় প্লাস্টিকের মাদুর, চটের বস্তা বা মোটা কাগজের উপর দাঁড়িয়ে কাজটি সম্পন্ন করতে হবে। এবং পরের যে কাজ সেটা হচ্ছে কোনোভাবেই বিদ্যুৎপৃষ্ট ব্যক্তিকে ধরা বা স্পর্শ করা যাবে না, এতে উদ্ধারকারী নিজেও বিদ্যুৎপৃষ্ট হয়ে যেতে পারে। তাহলে আমরা জানলাম যে বিদ্যুৎপৃষ্ট হওয়া ব্যক্তিকে আমরা কিভাবে উদ্ধার করব। এক নজরে আবার বলছি, যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক উৎস থেকে বিদ্যুৎপৃষ্ট ব্যক্তিকে আলাদা করতে হবে। এক্ষেত্রে প্রথমেই আমাদের বিদ্যুতের মেইন সুইচটা বন্ধ করে দিতে হবে বা বৈদ্যুতিক প্লাগ খুলে বিদ্যুৎপৃষ্ট হওয়া ব্যক্তিকে বিদ্যুৎ থেকে আলাদা করতে হবে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব না হলে শুকনো কাঠ বা বাঁশ দিয়ে বিদ্যুৎপৃষ্ট হওয়া ব্যক্তিকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে। আর যখন আমরা এই কাজটা করব, অবশ্যই আমরা প্লাস্টিকের মাদুর বা চটের বস্তা বা মোটা কাগজের উপর দাঁড়িয়ে তারপরে এই কাজটা করব। কারণ না হলে অনেক সময় আমরাও তড়িতাহত বিদ্যুৎ আহত হতে পারি। আর কোনোভাবেই বিদ্যুৎপৃষ্ট ব্যক্তিকে ধরা বা স্পর্শ করা যাবে না, কারণ এক্ষেত্রে বিদ্যুৎপৃষ্ট যে উদ্ধার করতে যাবে তাকেও এই দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে। তো এখান থেকে প্রশ্ন থাকতে পারে, বিদ্যুৎপৃষ্ট হওয়া ব্যক্তিকে উদ্ধারে প্রথমে কি করতে হবে? তাহলে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো বিদ্যুৎপৃষ্ট হওয়া ব্যক্তিকে যত দ্রুত সম্ভব বিদ্যুতের উৎস থেকে আলাদা করে দিতে হবে। তো এরকম সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে থাকতে পারে। এবার আসো, বিদ্যুৎপৃষ্ট হওয়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা কি হতে পারে? বিদ্যুৎপৃষ্ট হওয়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা, বিদ্যুৎপৃষ্ট হওয়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসার ধাপগুলি লেখো। তো উত্তরটা হচ্ছে এরকম যে বিদ্যুৎপৃষ্ট হওয়া ব্যক্তির চিকিৎসার যে কিভাবে আমরা চিকিৎসা করব। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক উৎস থেকে বিদ্যুৎপৃষ্ট হওয়া ব্যক্তিকে আলাদা করতে হবে। 2, যত দ্রুত সম্ভব ডাক্তার ডাকতে হবে অথবা রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হবে। 3, ডাক্তার না আসা পর্যন্ত বিদ্যুৎপৃষ্ট রোগীর প্রাথমিক চিকিৎসা চালিয়ে যেতে হবে। কিভাবে চালাবো? সেটা হচ্ছে প্রথমে বিদ্যুৎপৃষ্ট ব্যক্তির শ্বাস প্রশ্বাস, নাড়ির স্পন্দন ও ক্ষতস্থান পরীক্ষা করে দেখতে হবে। বিদ্যুৎপৃষ্ট ব্যক্তির দেহ পুড়ে গেলে বা আগুনে পোড়ার প্রাথমিক চিকিৎসা দিতে হবে। এবং যদি আহত ব্যক্তি শ্বাস না নেয়
তাহলে পানিতে ডোবা রোগীর মতো শ্বাস দিতে হবে এবং বুকে চাপ প্রয়োগ করতে হবে। এইভাবে ডাক্তার না আসা পর্যন্ত বা হাসপাতালে নিয়ে না যাওয়া পর্যন্ত আমরা বিদ্যুৎপৃষ্ট হওয়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা আমরা চালিয়ে যেতে পারি। জেনে নিলাম বিদ্যুৎপৃষ্ট হওয়া ব্যক্তির প্রাথমিক চিকিৎসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার তোমাদের জন্য রয়েছে আজকের আলোচনা থেকে মূল্যায়ন। এখানে আমি 5টা শূন্যস্থান রেখেছি, শূন্যস্থানমূলক প্রশ্ন। উত্তরগুলি তোমরা লেখার চেষ্টা করো। কাউকে পানিতে ডুবতে দেখলে আমরা সাহায্যের জন্য ড্যাশ ডাকবো। পানিতে ডোবা রোগীর ফেরাতে নাক চেপে ধরে ঢেস লাগিয়ে কয়েকবার প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পানিতে ডোবা রোগীর শ্বাস ফেরাতে নাক চেপে ধরে ঢেস লাগিয়ে কয়েকবার ফু দিব। 3, একা একা সাঁতার ঢেস কাটার চেষ্টা করব না। বিদ্যুৎপৃষ্ট হওয়া ব্যক্তির ক্ষেত্রে যত দ্রুত সম্ভব ঢেস ডাকতে হবে। বিদ্যুৎপৃষ্ট ব্যক্তির দেহ পুড়ে গেলে আগুনে পোড়ার ঢেস দিতে হবে। উত্তরগুলি একটু মিলিয়ে নাও। 1, কাউকে পানিতে ডুবতে দেখলে আমরা সাহায্যের জন্য বড়দের ডাকবো। 2, পানিতে ডোবা রোগীর শ্বাস ফেরাতে নাক চেপে ধরে ঢেস লাগিয়ে মুখ লাগিয়ে ফু দিব। একা একা সাঁতার ঢেস কেটে চেষ্টা করব না, অর্থাৎ একা একা সাঁতার কেটে উদ্ধারের চেষ্টা করব না। 2, 3, 4, বিদ্যুৎপৃষ্ট হওয়া ব্যক্তির ক্ষেত্রে যত দ্রুত সম্ভব ঢেস ডাকতে হবে, ডাক্তার ডাকতে হবে। 5, বিদ্যুৎপৃষ্ট ব্যক্তির দেহ পুড়ে গেলে আগুনে পোড়ার ঢেস চিকিৎসা দিতে হবে, প্রাথমিক চিকিৎসা দিতে হবে। এইভাবে এখান থেকে প্রশ্ন থাকতে পারে, তোমরা বাকি প্রশ্নগুলি এভাবে তোমরা প্রশ্ন তৈরি করে উত্তর করে নেবে। এবার ভিডিওটা স্ট্যান্ড করে তোমরা তোমাদের বাড়ির কাজগুলি লিখে নাও। 2টা বাড়ির কাজ এখানে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। প্রথম হচ্ছে, কেউ পানিতে ডুবে আহত হলে আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা দেওয়ার ধাপগুলো লেখো। 2 নম্বর প্রশ্ন, বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত ব্যক্তির প্রাথমিক চিকিৎসা কিভাবে দিতে হবে তা 6 বাক্যে লেখো। এই 2টা প্রশ্ন তোমাদের বাড়ির কাজ রইল। বাড়ির কাজগুলি সম্পন্ন করে তোমরা যারা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু ইসলামিক কমপ্লেক্সে রয়েছো তোমরা গ্রুপে জমা দেবে, আর যারা অন্য প্রতিষ্ঠানে রয়েছে তোমরা তোমাদের কাছে জমা রাখবে। তোমাদের স্কুল চালু হলে তোমরা তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষককে দেখাবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।